ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা পার্ট বি থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের আগে দুটো ভিডিও আমরা দেখেছি। আজকে আমাদের এই চ্যাপ্টারের পার্ট 3 ভিডিওতে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের থিওরি পার্ট, তার প্রোফর্মা এবং সেই রিলেটেড খুব ছোট একটা প্রবলেম আমরা দেখে নেব। প্রথমে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কনসেপ্ট বা ডেফিনেশনটা দেখে নিই। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইজ সিমিলার টু আ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ আ বিজনেস এন্টারপ্রাইজ। অর্থাৎ একটা বিজনেস এন্টারপ্রাইজে যারা প্রফিট সিকিং কনসার্ন তারা যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে, ঠিক সেমভাবে সিমিলার ওয়েতে নন প্রফিট সিকিং কনসার্ন ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে থাকে। দিস অ্যাকাউন্ট শোজ সারপ্লাস অর ডেফিসিট অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। অর্থাৎ এই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে আমরা সারপ্লাস বা ডেফিসিট সম্বন্ধে জানতে পারি। এটা আমরা আগের দিনই জেনেছিলাম যে নন প্রফিট সিকিং কনসার্ন কিন্তু প্রফিট বা লস শো করতে পারে না, যেহেতু তাদের মেন মোটিভ প্রফিট করা নয়। তাই তাদের ক্ষেত্রে যদি ইনকামটা এক্সপেন্ডিচারের থেকে বেশি হয় তাহলে সেটাকে তারা বলে সারপ্লাস, আর যদি এক্সপেন্ডিচারটা ইনকামের থেকে বেশি হয় তাহলে সেটাকে তারা বলে ডেফিসিট। ইন দিস অ্যাকাউন্ট অল ইনকামস আর শোন অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ইনকামগুলো রাইট হ্যান্ড সাইডে মানে ক্রেডিট দিকে দেখানো হয়, আর অল এক্সপেন্সেস আর শোন অন দ্য লেফট হ্যান্ড সাইড। তাহলে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট প্রফিট সিকিং কনসার্নের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতনই সিমিলার। তাহলে ডেফিনেশন বা কনসেপ্টটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা এর ফিচার্সগুলো দেখব। ইনকাম এক্সপেন্ডিচারের ফিচার্সগুলো যখন আমরা দেখব তখন আমরা একটু অন্যভাবে দেখব। আমরা আগের দিন রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ফিচার্সগুলো পড়েছিলাম। আমরা আজকে এই ইনকাম এক্সপেন্ডিচারের ফিচার্সগুলো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের ফিচারের সাথে কম্পেয়ার করে করে পড়ব। তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং এর সাথে আমাদের আরও একটা কোশ্চেন কিন্তু একসাথে হয়ে যাবে। সেটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট আর ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ডিফারেন্সটাও আমরা একসাথে পড়ে নেব। দেখো, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের প্রথম ফিচার্স হিসেবে আমি লিখেছি নেচার নমিনাল অ্যাকাউন্ট। কেন না এখানে যাবতীয় ইনকাম এক্সপেন্ডিচার লস গেন এই রিলেটেড ইনফরমেশনগুলোই আমরা এখান থেকে পাবো, যেটা থেকে আমরা সারপ্লাস বা ডেফিসিট। আর এই রিলেটেড আমরা কোন অ্যাকাউন্টে পাই? নমিনাল অ্যাকাউন্টে। তাই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের নেচার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেটা দেখো আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কি পড়েছিলাম? ফিচার্স অফ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের নেচারে ইটস আ রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের নেচার রিয়েল অ্যাকাউন্ট আর ইনকাম এক্সপেন্ডিচারের নেচার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বেসিস অফ অ্যাকাউন্টিং, এর বেসিস অফ অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যাক্রুয়াল বেসিস বা প্রাপ্য প্রদেয় ভিত্তিতে ট্রানজাকশান হয়ে থাকে। যেটা আমরা রিসিভ পেমেন্টসে কি পড়েছিলাম? রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের বেসিস অফ অ্যাকাউন্টিং হচ্ছে ক্যাশ বেসিস। অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট ক্যাশ বেসিসে ট্রানজাকশানগুলো রেকর্ড করা হয়। নেক্সট পয়েন্ট, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। ডেবিট দিকে আমাদের এক্সপেন্ডিচারগুলো লেখা হয় ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে, আর ক্রেডিট দিকে ইনকামগুলো। কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে আমরা কি পড়েছিলাম? ডেবিট দিকে রিসিপ্টগুলো লেখা হয়, অর্থাৎ যেগুলো আমরা রিসিপ্ট হচ্ছে সেগুলো ডেবিট দিকে, আর এখানে কিন্তু ইনকামগুলো আমাদের ডেবিট, এক্সপেন্ডিচারগুলো আমাদের ডেবিট দিকে লেখা হয়। আর পেমেন্টগুলো এখানে ক্রেডিট দিকে লেখা হয়, আর এখানে আমাদের ক্রেডিট দিকে ইনকামগুলো লেখা হয়, অর্থাৎ উল্টো সাইডে হয়। এটা কিন্তু মনে রাখতে হবে।
তাহলে ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড, ডেবিট দিকে এক্সপেন্ডিচারগুলো আর ক্রেডিট দিকে ইনকামগুলো লেখা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, নেচার অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। আমরা রিসিভ পেমেন্টে কি পড়েছিলাম, যে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে কিন্তু বোথ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ নেচারই রেকর্ড করা হয়। অর্থাৎ ক্যাপিটাল নেচারের রিসিভ পেমেন্টসগুলো যেমন আসে, রেভিনিউ নেচারের রিসিভ পেমেন্টসগুলো তেমনই আসে। কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারে শুধুমাত্র রেভিনিউ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারগুলো আসে। ইনকাম এক্সপেন্ডিচারে কিন্তু কোনো ক্যাপিটাল নেচারের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আসে না। নেক্সট, টাইম অফ প্রিপারেশন অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। এটা কিন্তু রিসিভ পেমেন্টসের মতনই সেম, অর্থাৎ এটাও কোনো ডে বাই ডে মানে ক্রোনোলজিক্যাল ওয়েতে লেখা হয় না, এটাও কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের মতনই অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে রেকর্ড করা হয়, লেখা হয়। নেক্সট পয়েন্ট কি বলছে, ব্যালেন্স। ব্যালেন্স আমরা দেখছি, দেখো এখানে তোমরা জানোই যে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে ইনকামটা যদি বেশি হয় এবং এক্সপেন্ডিচারটা যদি কম হয় তাহলে সেটাকে বলা হয় সারপ্লাস। আর এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, মানে এক্সপেন্ডিচার যদি বেশি হয় আর ইনকাম যদি কম হয় সেটাকে বলে ডেফিসিট। আমরা এখানে পড়েছিলাম রিসিভ পেমেন্টসে সবসময় ডেবিট অর নীল ব্যালেন্সই হতে পারে, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কিন্তু বোথ সাইডের ব্যালেন্সই হতে পারে, অর্থাৎ সারপ্লাসও হতে পারে, ডেফিসিটও হতে পারে। নেক্সট পয়েন্ট, পিরিয়ড অফ ট্রানজাকশন। পিরিয়ড অফ ট্রানজাকশানে আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে পড়েছিলাম all and cash bank receipt and payments whether they are related to current, past or future। অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কারেন্ট ইয়ার রিলেটেড, পাস্ট ইয়ার রিলেটেড এবং ফিউচার ইয়ার রিলেটেড তিন ধরনেরই ক্যাশ আর ব্যাংক রিসিপ্ট আর পেমেন্টগুলো আসে। কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে অনলি কারেন্ট ইয়ার্স ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর কনসিডার্ড। এখানে কিন্তু মানে এই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কিন্তু কোনো পাস্ট ইয়ার বা কোনো ফিউচার ইয়ারের ইনকাম আর এক্সপেন্ডিচারগুলো কনসিডার করা হয় না, শুধুমাত্র কারেন্ট ইয়ারের। কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে তিনটেই কনসিডার করা হয়, অর্থাৎ কারেন্ট ইয়ার, পাস্ট ইয়ার এবং ফিউচার ইয়ার। নেক্সট পয়েন্ট দেখো বলছে অ্যাডজাস্টমেন্ট। আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে পড়েছি যে এখানে আউটস্ট্যান্ডিং প্রিপেড আর নট অ্যাডজাস্টেড, এটা কিন্তু অ্যাডজাস্ট করা হতো না। রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কোনো রকম আউটস্ট্যান্ডিং বা প্রিপেড অ্যাডজাস্ট করা হয় না, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এখানে আউটস্ট্যান্ডিং আর টু বি অ্যাডেড আর প্রিপেড আর টু বি ডিডাক্টেড। অর্থাৎ আউটস্ট্যান্ডিংগুলো অ্যাড করা হয় আর প্রিপেড যেগুলো থাকে সেগুলো ডিডাক্ট বা লেস করা হয়। নেক্সট পয়েন্ট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। আমরা দেখেছিলাম যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে একটা ওপেনিং ব্যালেন্স এবং একটা ক্লোজিং ব্যালেন্স থাকে, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কিন্তু কোনো ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স লেখা হয় না। অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স থাকে না। লাস্ট পয়েন্ট, ট্রান্সফার অফ ক্লোজিং ব্যালেন্স। আমাদের যে ক্লোজিং ব্যালেন্সটা বেরোবে, মানে যেটা সারপ্লাস হোক বা ডেফিসিট হোক, সেটা কোথায় ট্রান্সফার করতে হয়? টু ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করতে হয়। তাহলে আমরা এই ইনকাম এক্সপেন্ডিচারের ফিচার্সগুলো রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের সাথেই কিন্তু কম্পেয়ার করে পড়ে নিলাম। তার ফলে আমরা যেমন ফিচার্সগুলো বুঝতে পারলাম, ঠিক সেভাবে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের সাথে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাও কিন্তু আমরা এখান থেকেই পড়ে নিলাম। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, অ্যাডভান্টেজেস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। প্রথম পয়েন্টস কি বলছে, ইনকাম অফ স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট কোনো হিসাব খাতের প্রকৃত আয় পৃথক পৃথক হিসাব খাতে দেখানো হয়। কেবলমাত্র কারেন্ট
অ্যাকাউন্টিং পিরিয়ড রিলেটেড আয়গুলোই এই হিসাবে অন্তর্ভুক্ত হয়। পূর্ববর্তী বা পরবর্তী বছরের অর্জিত আয় এতে দেখানো হয় না। সেমভাবে এক্সপেন্ডিচার অফ স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ড, একটা নির্দিষ্ট হিসাবকালে প্রকৃত ব্যয় পৃথক পৃথক হিসাবে দেখানো হয় এবং এটাও স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ড অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের এক্সপেন্ডিচারগুলোই হিসাবে অন্তর্ভুক্ত হয়। পূর্ববর্তী বা পরবর্তী বছরের প্রদত্ত ব্যয় এতে দেখানো হয় না। নেক্সট পয়েন্ট, ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট, মানে আর্থিক ফলাফল নির্ণয়। এই হিসাবের মাধ্যমে কোনো অলাভজনক প্রতিষ্ঠানে নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। মোট ব্যয়ের চেয়ে মোট আয় বেশি হলে সেটাকে সারপ্লাস এবং মোট আয়ের চেয়ে মোট ব্যয় যদি বেশি হয় তাহলে সেটাকে ঘাটতি বা ডেফিসিট হিসেবে ধরা হয়। নাম্বার 4, হেল্প ইন কস্ট কন্ট্রোল, ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা। এই হিসাবের মাধ্যমে কোনো অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিটি হিসাবকালের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা সম্ভব হয় এবং এই হিসাব বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আয় অনুযায়ী ব্যয়কে নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। আর লাস্ট পয়েন্ট, প্রিপারেশন অফ ব্যালেন্স শিট। এই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু কোনো নন প্রফিট সিকিং কনসার্ন ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। তাহলে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে আমরা এই অ্যাডভান্টেজগুলো পেয়ে থাকি। এরপরে আমরা দেখে নেব একটা ডিফারেন্স ছিল তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডিফারেন্স। অর্থাৎ আমরা প্রথমেই বললাম যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হচ্ছে প্রফিট সিকিং কনসার্নের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সিমিলার, কিন্তু তা সত্ত্বেও এই দুটোর মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো কি? প্রথমে বলছে প্রিপেয়ার্ড বাই, অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কে প্রিপেয়ার করে? নন প্রফিট সিকিং কনসার্ন। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কে প্রিপেয়ার করে? প্রফিট সিকিং কনসার্ন। নেক্সট, অবজেক্ট মানে উদ্দেশ্য। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট প্রস্তুতের মূল উদ্দেশ্য হচ্ছে সেই প্রতিষ্ঠানের উদ্বৃত্ত বা ঘাটতি মানে সারপ্লাস বা ডেফিসিট ক্যালকুলেট করা। কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য কি না, আর্থিক হিসাবকালে কোনো একটা নির্দিষ্ট আর্থিক হিসাবকালে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল হিসাবে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স, আমরা জানি যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোনো ওপেনিং ব্যালেন্স থাকে না, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা ওপেনিং ব্যালেন্স থাকে যেটা হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস লস, যেটা আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পাই। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে গ্রস প্রফিট বা গ্রস লস পাই সেটা দিয়ে সেটাকে ওপেনিং ব্যালেন্স হিসাবে ব্যবহার করে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শুরু করি। আর ক্লোজিং ব্যালেন্স তোমরা জানো যে ইনকাম এক্সপেন্ডিচারের যে ক্লোজিং ব্যালেন্স বেরোয় সেটাকে সারপ্লাস বা ডেফিসিট বলে, আর প্রফিট অ্যান্ড লসের যে ক্লোজিং ব্যালেন্স বেরোয় সেটাকে নেট প্রফিট বা নেট লস বলে। নেক্সট বলছে ট্রান্সফার অফ ব্যালেন্স। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমে নিরূপিত আয়ের উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ জেনারেল ফান্ড অথবা ক্যাপিটাল ফান্ডে স্থানান্তরিত হয়, আর ঘাটতি যদি ডেফিসিট হয় সেটা ক্যাপিটাল ফান্ড থেকে বাদ দিতে হয়। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে নিট প্রফিট বা নিট লস হয় সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় এবং বাকি অংশ রিজার্ভ ফান্ডে স্থানান্তরিত হয়। অংশীদারি কারবার অথবা যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাবের জের লাভ ক্ষতি বন্টন হিসাব অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। নেক্সট পয়েন্ট, ইনকাম ট্যাক্স। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমে নিরূপিত আয়ের উদ্বৃত্তের পরিমাণের ওপর সাধারণত কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, কিন্তু নিট লাভের ওপর অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের যে নিট প্রফিট হয় তার ওপর কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়। লাস্ট পয়েন্ট বলছে ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস অর প্রফিট। আয় ব্যয় হিসাবের মাধ্যমে নির্ধারিত সারপ্লাস তাদের যে মেম্বারদের মধ্যে বন্টন করা যায় না, অর্থাৎ সেই সারপ্লাসটা
কখনোই মেম্বারদের মধ্যে বন্টন হয় না, কিন্তু নেট লাভ যদি হয় সেটা মালিক বা মালিকগণের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। অর্থাৎ সারপ্লাস মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় না, কিন্তু প্রফিট হলে সেটা মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের যে ডিফারেন্স সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা ইনকাম আর এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের প্রোফর্মাটা একটু দেখে নেব। দেখো, প্রথমে উপরে সেমভাবে নেম অফ দ্য অর্গানাইজেশন থাকে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড বলে আমরা ইয়ারটা লিখি। এবার আমরা যেটা ফিচার্সে পড়লাম, ডেবিট দিকে আমাদের এক্সপেন্ডিচার থাকে এবং ক্রেডিট দিকে আমাদের ইনকামগুলো থাকে, এবং সেই হিসাবেই আমরা ডেবিট আর ক্রেডিট কথাটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টেও লিখি। আর ইনকাম যেহেতু ডেবিট ক্রেডিট কথাটা লিখি, সেহেতু ডেবিট দিক শুরু হয় টু দিয়ে আর ক্রেডিট দিক শুরু হয় বাই দিয়ে। এরপর আমরা এখানে যাবতীয় যে এক্সপেন্ডিচারগুলো আমরা থাকে সেই এক্সপেন্ডিচারগুলো লিখি এবং ইনকামের দিকে ইনকামগুলো লিখি। প্রথমেই দেখো, এক্সপেন্ডিচারে আছে স্যালারি। এখানে স্যালারিতে একটা অ্যাডজাস্টমেন্ট আমরা পড়লাম, যেখানে কিন্তু আউটস্ট্যান্ডিং আর প্রিপেড অ্যাডজাস্ট করতে হয়, তাই এখানে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হয়। যেমন স্যালারিতে দেখো, আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড, অর্থাৎ বছরের শেষের যে আউটস্ট্যান্ডিং থাকবে সেটা অ্যাড হয়, আর আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং অর্থাৎ বছরের শুরুর যে আউটস্ট্যান্ডিং সেটা লেস হবে। ঠিক সেমভাবে প্রিপেড হলে অ্যাট দ্য এন্ড হলে সেটা লেস হয়, আর প্রিপেড অ্যাট দ্য বিগিনিং হলে সেটা অ্যাড হয়। তাহলে এই অ্যাডজাস্টমেন্টসটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ আউটস্ট্যান্ডিং বছরের শেষেরটা অ্যাট দ্য এন্ড অ্যাড হয় আর অ্যাট দ্য বিগিনিং লেস হয়, আর প্রিপেড হলে তার উল্টো, অর্থাৎ অ্যাট দ্য এন্ডেরটা লেস হয় আর অ্যাট দ্য বিগিনিংয়েরটা অ্যাড হয়। সেমভাবে এটা স্যালারিতে দেখানো হয়েছে, এটা কিন্তু যে কোনো এক্সপেন্ডিচারের সাথেই দেখানো হতে পারে। এখানেও আরও কিছু এক্সপেন্ডিচার আছে, যা যা এক্সপেন্ডিচার হয় সেগুলো সব এখানে লিখতে হয়। এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্টস বলা আছে, স্পোর্টস মেটেরিয়াল ইউজড, অর্থাৎ স্পোর্টস মেটেরিয়াল আমরা জানি এখানে কিন্তু কোনো ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার আসবে না, শুধুমাত্র রেভিনিউ নেচারের যে এক্সপেন্ডিচারগুলো সেগুলোই এখানে আসবে। তাই স্পোর্টস মেটেরিয়াল এগুলো আমাদের কতটা ইউজ হয়েছে সেটাই, মানে কারেন্ট ইয়ারে কতটা ইউজ হয়েছে সেটাই আমাদের হিসাবে দেখাতে হয়। তাই জন্য প্রথমে পারচেসড ডিউরিং দ্য ইয়ার, অ্যাড ওপেনিং স্টক করে টোটালটা হলো, এবং তার থেকে ক্লোজিং স্টকে যেটা পড়ে আছে এখনও সেটা লেস করলেই আমরা পেয়ে যাই যে ওই ইয়ারে, কারেন্ট ইয়ারে কতটা মেটেরিয়াল ইউজ হয়েছে। তাহলে এইভাবে, যেমন এখানে দেখো ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট ইনকাম এক্সপেন্ডিচারে আসবে না, কারণ আমরা জানি ফিক্সড অ্যাসেট হচ্ছে ক্যাপিটাল নেচার, কিন্তু তার ডেপ্রিসিয়েশনটা আসবে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইনকাম এক্সপেন্ডিচার করার সময় মাথায় রাখতে হবে। আর এদিকে ইনকামে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাডজাস্টমেন্টস থাকে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন রিলেটেড, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানেও সেমভাবে সাবস্ক্রিপশন আমরা গ্রসটা লিখেছি, তারপরে অ্যাক্রুড, অর্থাৎ আমরা জানি যে যেটাকে আউটস্ট্যান্ডিং বলে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে সেটাকে অ্যাক্রুড বলে। তাহলে অ্যাক্রুড অ্যাট দ্য এন্ড হলে অ্যাড, অ্যাক্রুড অ্যাট দ্য বিগিনিং লেস, প্রি রিসিভড অ্যাট দ্য এন্ড হলে লেস, আর প্রি রিসিভড অ্যাট দ্য বিগিনিং হলে অ্যাড হয়। অর্থাৎ স্যালারির ক্ষেত্রেও যা, অর্থাৎ এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রেও তাই, শুধু নামটা আলাদা হয়। অর্থাৎ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং বলে, ইনকামের ক্ষেত্রে সেটাকে অ্যাক্রুড বলে। আর এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যেটাকে প্রিপেড বলে, ইনকাম আমরা রিসিভ করি তাই এটা প্রি রিসিভ। এছাড়া এখানে দেখো এন্ট্রান্স ফি, ডোনেশন, এইগুলোর কিন্তু শুধুমাত্র রেভিনিউ পোর্শন আসবে। অর্থাৎ অঙ্কে তোমাদের একটা পুরো ডোনেশন বলে দিল 10,000, তার সাথে অ্যাডজাস্টমেন্টে বলে দিল 40% ক্যাপিটাল নেচার, তাহলে আমাদের অঙ্কে কতটা আসবে? 60%, মানে রেভিনিউ নেচারটা শুধু আসবে, শুধুমাত্র রেভিনিউ পোর্শনটা ইনকাম এক্সপেন্ডিচারে আসবে, ক্যাপিটাল পোর্শন কিন্তু এখানে আসবে না। এছাড়া সেমভাবে আমাদের বাকি ইনকামগুলো এখানে পরপর লিখতে হবে।
এরপর টোটাল করতে হবে। যদি আমাদের এই দিকটা বেশি হয়, অর্থাৎ ইনকামের দিক বেশি হয়, এক্সপেন্ডিচারের দিক কম হয়, তাহলে আমাদের ব্যালেন্সটা হবে এদিকে, সেটাকে আমরা বলি টু সারপ্লাস। এবং সারপ্লাস হলে ব্র্যাকেটে আমরা লিখে দিই এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, অর্থাৎ ইনকামটা বেশি এক্সপেন্ডিচারের থেকে। আর সেমভাবে যদি আমাদের এক্সপেন্ডিচারের দিকটা টোটাল করে বেশি হয় আর ইনকামের দিকটা কম হয়, তাহলে আমাদের যে ব্যালেন্সটা হয় সেটা ক্রেডিট দিকে হয়, সেটাকে বলা হয় ডেফিসিট। তাহলে বাই ডেফিসিট বলে আমরা এখানে লিখি এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। তাহলে এভাবে আমরা সারপ্লাস আর ডেফিসিটটা দেখিয়ে দিই। তাহলে ইনকাম এক্সপেন্ডিচারের প্রোফর্মাটা আমরা দেখে নিলাম। আমরা আজকে এই সাবস্ক্রিপশান রিলেটেড একটা ছোট অঙ্ক দেখে নেব এবং নেক্সট ডেতে আমরা ফুল ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক দেখব। ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক কিন্তু কম্পালসারিলি একটা বড় অঙ্ক হিসেবে পার্ট বি থেকে আসে। তাই নেক্সট ডে থেকে আমরা ইনকাম এক্সপেন্ডিচারের বেশ কয়েক রকমের অ্যাডজাস্টমেন্ট সমেত প্রবলেম দেখে নেব। আজকে এই সাবস্ক্রিপশান রিলেটেড এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা এই সাবস্ক্রিপশান রিলেটেড একটা ছোট অঙ্ক দেখে নেব। দেখো প্রবলেমটা আগে দেখে নিই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ আ ক্লাব ইজ গিভেন। দ্য রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট অফ এ ক্লাব for the year ended on 31st December 2018 showed a debit entry of subscription of rupees 20,000. এবার বলেছে 31/12/2017 মানে আগের ইয়ারে, যেটা এবছরের ওপেনিং, তার একটা সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং। তাহলে ওপেনিংয়ে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং দিয়েছে 4,000, আর এবছরের শেষে মানে 31st December 2018 মানে তোমার কারেন্ট ইয়ারের ক্লোজিংয়ে, অর্থাৎ ক্লোজিং আউটস্ট্যান্ডিং। এটা ওপেনিং আউটস্ট্যান্ডিং, এটা ক্লোজিং আউটস্ট্যান্ডিং, এটাও দিয়েছে। ঠিক সেমভাবে সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স একটা ওপেনিং দিয়েছে আর সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স একটা ক্লোজিং দিয়েছে। কি ক্যালকুলেট করতে বলেছে? ক্যালকুলেট দ্য ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন অফ দ্য সেড ক্লাব for the year ending on 31/12/2018. তাহলে এটা আমাকে শুধুমাত্র সাবস্ক্রিপশনে যে পার্টটা আমরা প্রোফর্মায় দেখলাম সেইটুকু নিয়েই অঙ্ক। তাহলে ওই যে ব্যাপারটা আমি বলেছিলাম সেটা ভালো করে মনে রাখলে এটা তোমাদের করতে খুবই ইজি হবে। টোটাল সাবস্ক্রিপশন 2018-এর বলেই দিয়েছে 20,000, আর ওপেনিং আউটস্ট্যান্ডিং 2017-ওর ক্লোজিং মানে আমাদের 18-ওর অঙ্ক করতে হচ্ছে। তাহলে 17-ওর ক্লোজিং মানে 18-ওর ওপেনিং, তাহলে ওপেনিং সাবস্ক্রিপশান লেস হয়, আর সাবস্ক্রিপশান ফর 2018 নট ইয়েট রিসিভড মানে যেটা আউটস্ট্যান্ডিং ক্লোজিংয়ে সেটা এখনও আউটস্ট্যান্ডিং আছে মানে এখনও পাইনি, সেটা হচ্ছে অ্যাড হয়। আর সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স যেটা ওপেনিং আগের বছরের ক্লোজিং মানে এবছরের ওপেনিং, সেটা আমরা অ্যাড করব, এবং যেটা অ্যাডভান্স রিসিভ ইন অ্যাডভান্স অন ক্লোজিংয়ে সেটা আমরা লেস করব, করে আমাদের ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন বেরোলো ফর 2018 25,000। তাহলে এই সাবস্ক্রিপশানের অঙ্কটা কিন্তু একটু ভালো করে ওই যে অ্যাডজাস্টমেন্টটা সেটা মনে রাখতে হবে, কারণ এই রিলেটেড অ্যাডজাস্টমেন্ট কিন্তু প্রত্যেক অঙ্কেতেই পাবে। আমরা যখন মেন অঙ্কটা করব তখন দেখব যে এই সাবস্ক্রিপশন রিলেটেড এইটুকু পার্ট আমরা প্রতিটা অঙ্কেই পাবো। তাই এই অঙ্কটা আজকে ভালো করে একটুখানি বুঝে প্র্যাকটিস করে নেবে। নেক্সট ডে থেকে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ফুল অঙ্ক করব।